আসসালামু আলাইকুম। চার্টে আপনারা যদি সাপ্লাই এবং ডিমান্ডটা বুঝতে পারেন, আমাকে আমার গত অ্যানালাইসিস নিয়ে যে আলোচনা করেছিলাম তাতে অনেকেই প্রশ্ন করেছেন যে সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে আলোচনা করতে, বা আমরা আমি কিভাবে অ্যানালাইসিস করি সেগুলো একটু দেখাতে আজকে আমি সেটাই দেখাবো। তো আজকে আমি দেখাবো সাপ্লাই এবং ডিমান্ড বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আপনি যদি একটা চার্টে সঠিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করতে পারেন, তাহলে পরে আপনার জন্য চার্ট রিডিং করা অনেক সহজ হয়ে যায়। আপনি অনেক সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় প্রফিট টেক করবেন, কোথায় আপনি এন্ট্রি নেবেন, এবং কোন পয়েন্টে গেলে পারে আপনি স্টপ লস নিয়ে বের হয়ে আসবেন। এই বিষয়গুলো আপনার কাছে অনেক পরিষ্কার হয়ে যায়। তো আমরা আজকে এই সাপ্লাই এবং ডিমান্ড জোনটা দেখবো যে কিভাবে সাপ্লাই এবং ডিমান্ড জোন আমরা বের করে। দেখেন এই চার্টে আমরা সাপ্লাই এবং ডিমান্ড কোথায় দিব, কোথায় সাপ্লাই কোথায় ডিমান্ড আছে ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? একদম কেমন একটা অস্থির, একটা কেমন একটা একটা হিজিবিজি মতন একটা অবস্থা। ঠিক এই জায়গাতেও মিলে না, এই জায়গাতেও মিলে না, মিলছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। কোন জায়গাতে আমাদের সাপ্লাই আছে আমরা ঠিক বুঝতেও পারছি না। এই জায়গাতে মনে হচ্ছে সাপ্লাই আছে একটা, কিন্তু এটার সাথে এখানে দিলে পারে হবে কি হবে না, এই বিষয়গুলা আমরা ঠিক বুঝতে পারছি না। তো আমরা এই চার্টটাতে, তমিজউদ্দিন টেক্সটাইল, এই টেক্সটাইলের এই চার্টটাতে আমরা আজকে সাপ্লাই এবং ডিমান্ডটা দেখব। সরি। তো সাপ্লাই এবং ডিমান্ড জোন বোঝার আগে আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড একটা একটা রেখা হবে না, এরকম একটা টান রেখা, একদম 140 টাকার একটা টানা রেখা এরকম না। সাপ্লাই এবং ডিমান্ড জোনটা বরং অনেকটা একটা বেলুনের মতো, একটা একটা বেলুনের মতো একটা জোন। জোনটা 10 টাকা বা 5 টাকার একটা জোন হতে পারে। আমরা যেমন ধরেন একটা বেলুনকে খুব আলতো করেও ধরতে পারি, আবার একটু চাপ দিয়েও ধরতে পারি। চাপ দিলে কি হবে, আঙ্গুলগুলার ভিতরের দিকে ঢুকে যাবে, কিন্তু বেলুনটা বাস্ট হবে না। তার মানে কি, আমরা বেলুনটাকে যেমন খুব আলতো ভাবে ধরতে পারি, আবার চাপ দিয়েও ধরতে পারি। চাপ দিলে পুরো আঙ্গুলগুলার ভিতরে ঢুকে যাবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা সাপ্লাই ডিমান্ড অনেকটা সেরকম। কোনো সাপ্লাই একটু জোনের মধ্যে ঢুকবে, কোনো সাপ্লাই পয়েন্টটা জোনকে একটু টাচ করে দিয়ে চলে যাবে, জাস্ট এরকম বিষয়টা এরকম দাঁড়াবে। তো আমরা দেখি যে তমিজউদ্দিন টেক্সটাইলের কোন জায়গাতে সাপোর্ট এবং ডিমান্ড জোন আছে। আমরা টপ ডাউন অ্যাপ্রোচে দেখবো। আমরা যদি এরকম ডেইলি চার্টে বুঝতে না পারি যে সাপ্লাই এবং ডিমান্ডটা কোথায় আছে, তাহলে আমরা চার্টটাকে ছোট করে নেব। ছোট করার ক্ষেত্রে আমরা চার্টটাকে সাপ্তাহিকে নিয়ে আসবো। সাপ্তাহিকে নিয়ে আসার পরে আমরা দেখব যে চার্টটাতে কোথায় সাপ্লাই এবং ডিমান্ড আছে। দেখেন, আমরা এই চার্টটাতে সংক্ষিপ্ত করার পরেও বিষয়টা অনেকটা ক্লিয়ার হচ্ছে না যে কোথায় সাপ্লাই এবং ডিমান্ড আছে। তখন আমরা করব কি, এটাকে লাইন চার্টে নিয়ে আসবো। লাইন চার্টে নিয়ে আসার পরে দেখেন আমরা সুন্দর একটা সাপ্লাই এবং ডিমান্ড বের করতে পারবো। দেখেন, দেখেন আমি আপনাকে বের করে দেখাই সাপ্লাই এবং ডিমান্ড। দেখেন সুন্দর, আমরা দেখব যে সর্বোচ্চ সংখ্যক কোন এরিয়াতে শেয়ারটা বাড়ি খেয়েছে অধিকবার, সেই এলাকাটা আমরা প্রথমে আইডেন্টিফাই করব। তাহলে দেখেন, আমরা যদি দেখতে যাই কোন জায়গাতে বাড়ি খেয়েছে শেয়ারটা সর্বোচ্চ বার, তারপর আমরা দেখাই, দেখেন এইখানে, এইখানে একবার বাড়ি খেয়েছে, এইখানে একবার বাড়ি খেয়েছে, এইখানে একবার, এইখানে একবার। তাহলে পরে খুব স্বাভাবিকভাবেই শেয়ারটা এই জায়গাতে বাড়ি খাবে, তাই না? তো আমরা এই জায়গাতে দেখেন একটা সুন্দর সাপ্লাই এবং ডিমান্ড জোন বের করে ফেলে দিলাম। এখানে একটা সাপ্লাই জোন তৈরি হয়ে আছে, রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে। আর আমাদের এই শেয়ারটাতে আমাদের ডিমান্ড কোন জায়গাতে, দেখেন আমরা ডিমান্ডটা খোঁজার চেষ্টা করি। দেখেন এই জায়গাতে আমরা একটা পাচ্ছি, এইখানে পাচ্ছি, আবার দেখাই আপনাদেরকে হাইলাইট করে, এই জায়গাতে পাচ্ছি, এই দেখেন এই জায়গাতে পাচ্ছি, এই জায়গাতে। আগেই বলেছি যে সাপ্লাই এবং ডিমান্ডটা অনেকটা বেলুনের মতন। দেখেন এখানে আঙ্গুল, বেলুন যদি ধরি আমরা এটাকে, তাহলে দেখেন এখানে ঢুকে গিয়েছে আঙ্গুল, এখানে আঙ্গুল ঢুকে গিয়েছে, এখানে আঙ্গুল ঢুকে গিয়েছে। এই দেখেন এখানে আবার ও সুন্দরভাবে এর সম্মান করেছে এই জায়গাগুলোতে। এই হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড জোন। আমি এই শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস করেছিলাম, আমার পোস্ট ছিল দেখেন তমিজউদ্দিন টেক্স নিয়ে 11 দিন আগে, যে এই লাইন পার করতে পারবে না, 140 অর নাথিং, যে তমিজউদ্দিন টেক্স 140 পার করতে পারবে না। আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছিলাম। আপনি আমার এই চ্যানেলে পাবেন অ্যানালাইসিসটা, খুঁজলে পরে আপনি দেখে নেবেন। দেখেন পারেনি। আমরা যদি এখন ডেলিতে যাই,
এবং আমরা যদি এটাকে ক্যান্ডেলে করি, দেখেন এত সুন্দর টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট। এই টেক্সটাইল সেক্টরের এত চমৎকার মুভমেন্ট হওয়ার পরেও তমিজুদ্দিন টেক্সটাইল এই 40 রেখা পার করতে পারে নাই, এবং যদি সে ঘুরে আবার এই দাঁত পার এই রেখার নিচে নেমে যায়, 132-এর নিচে নেমে যায়, তাহলে তমিজুদ্দিন টেক্সটাইলের কপালে দুঃখ আছে। তো দেখেন কত সুন্দরভাবে আমরা টপ ডাউন অ্যাপ্রোচে লাইন চার্ট দিয়ে চার্টে আমরা একটা সাপ্লাই এবং ডিমান্ড জোন খুঁজে বের করলাম। আপনি যদি এটা খুঁজে বের করতে পারতেন তাহলে প্রায় দেখেন আমাদের যখনই এই 112 টাকার লেভেলের এই রেজিস্ট্যান্স লাইনটা ক্রস করে গিয়েছিল, ভালো একটা ক্যান্ডেল দিয়ে এই পর্যন্ত উঠে গিয়েছে, তখন আমরা অপেক্ষা করতাম যে কখন ও রিটেস্ট করবে। রিটেস্টে আমরা এই জায়গাতে সুন্দর করে বাই দিয়ে 140 টাকা প্রফিট, তার মানে কি 114 টাকা থেকে 140 টাকার একটা প্রফিট আমরা প্রফিট বুক করে নিয়ে সেটা থেকে বের হয়ে যেতাম। আবার যদি 140 ক্রস করে উপরে ভালো ভলিউম নিয়ে, তাহলে বলে যে কোনো রিটেস্টে আমরা আবার বাই দিব। আমরা পরবর্তী উপরের রেজিস্ট্যান্সটা তখন পরবর্তীতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন আমরা আরেকটা শেয়ারে যাব এখন, নাভানা ফার্মা। নাভানা ফার্মা, দেখেন নাভানা ফার্মাতে আমি এটা মুছে দিই, সম্পূর্ণ ড্রয়িং মুছে দিই। আমরা দেখেন নাভানা ফার্মাতে আমরা সাপ্লাই এবং ডিমান্ড জোনটা বের করব। এখানে সাপ্লাই এবং ডিমান্ড জোন বের করার জন্য খুব বেশি, ধরেন আমি এই জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম, এই জায়গাতে, কেমন, এই জায়গাতে আমি ঠিক এই জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম। এন্ট্রি পয়েন্ট ছিল শেয়ারটাতে আমার 54 টাকার মতো, 54 টাকা বা 53 টাকা 80 পয়সা, এই রেটে আমার শেয়ারটাতে এন্ট্রি ছিল। কেন আমি এই জায়গাতে এন্ট্রি দিলাম আমি সেটা আপনাদেরকে বলবো এখন। দেখেন প্রথমেই আমরা দেখি যে আমাদের এই জায়গাতে চার্টের সাপ্লাই এবং ডিমান্ড জোনটা কোথায়। এখানে লাইন চার্ট করা লাগবে না, এটা অনেক লাউড এবং ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি যে চার্টে এটা একটা রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন, এখানে উঠে সঙ্গে সঙ্গে আবার নেমে গিয়েছে, আবার একবার ট্রাই করেছে এই জায়গাতে। আমি আপনাদেরকে দেখাই তাহলে ভালো মতন বুঝতে পারবেন। দেখেন এই জায়গাতে দেখেন প্রথমে বাড়ি খেলো একবার, তারপরে এই জায়গাতে একবার উঠতে গিয়ে এই রেজিস্ট্যান্সে বাড়ি খেলো, এই জায়গাতে কি চমৎকার ভাবে উঠে গেল উপরে, তাই না? উঠে গিয়ে আর ধরে রাখতে পারলো না। এখানে চেষ্টা করেছিল একবার একটা রিটেস্ট করার, কিন্তু ধরে রাখতে পারেনি, নেমে গিয়েছে। নেমে যাওয়ার পরে আবার চেষ্টা করেছে ওঠার জন্য, পারেনি। তারপরে নেমে গিয়ে দেখেন আবার উঠেছে এবং খুব ভালো একটা ভলিউম নিয়ে উঠেছে। তো আমি খুব স্বাভাবিকভাবেই এই রিটেস্টে বাই দিলাম। বাই দেওয়ার পরে আমি এখন অপেক্ষা করছি যে শেয়ারটা উঠবে, আরো উপরের দিকে উঠবে। আমার টার্গেট আপাতত 65 টাকা। তো ঠিক আছে, আমি এই অ্যারোটাকে এখানে রাখি, দিয়ে আমি এই জায়গাতে নিয়ে আসি। তারপরে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা এই জায়গাতে ডায়াগোনাল রেজিস্ট্যান্স। এটাও কিন্তু চার্টের একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা ডায়াগোনাল রেজিস্ট্যান্স নিয়ে পরবর্তী পর্যায়ে ভবিষ্যতে কোনো এক সময় আলোচনা করব। তো দেখেন আমার ডায়াগোনাল রেজিস্ট্যান্সের এই জায়গাতে গিয়ে এই শেয়ারটা নাভানা ফার্মা আমাদের টার্গেট ছিল যে শেয়ারটা মোটামুটি ভাবে 149 টাকা, সরি 59 টাকা পার করতে পারে। নাভানা ফার্মার একটা ভালো মুভমেন্ট হবে। ঠিক আছে, আমি এখানে এন্ট্রি দিলাম। এখন দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের কিন্তু এখানে আরেকটা হিডেন ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে বা সাপোর্ট আছে, সেটা আমরা এখন দেখব কোথায়। লাইন চার্টে আমরা ওটাকে পাবো। দেখেন লাইন চার্টে আমাদের একটা হিডেন, এটা কোথায়, এইখানে, এইখানে দেখেন লাইন চার্টে আমরা যদি এটাকে তুলে দিই, লাইন চার্টে দেখেন আমরা একটা সুন্দর ডায়াগোনাল রেজিস্ট্যান্স আরেকটা পেলাম। দেখেন এইখানে একবার বাড়ি খেয়েছে, এইখানে একবার সাপোর্ট পেয়েছে, এখানে একবার সাপোর্ট পেয়েছে, এখানে উঠতে পারলো না, এখানে উঠতে পারলো না, এখানে উঠে এই যে উঠে গিয়েছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি প্রথমত সে একটা সাপ্লাই জোন পার করে গিয়েছে, পাশাপাশি একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ছিল, সেই ডায়াগোনাল রেজিস্ট্যান্স থেকে পার করে গিয়েছে এই রিটেস্টে। আমি শেয়ারটা এখানে 54 টাকা 53 টাকা 80 পয়সাতে বাই করেছি। বাই করার পরে দেখেন মার্কেট এখন চূড়ান্ত মুভমেন্টে আছে। আমি এই শেয়ারটা
ছেড়ে দেই নাই, আমি সেটা ধরে রাখছি। এখন দেখা যাক এই শেয়ারটা কি করে। আমরা চলে যাই ক্যান্ডেলে, ক্যান্ডেলে যাওয়ার পরে আমরা শেয়ারটাকে একটা দেখেন এই শেয়ারটা উঠছে উঠছে উঠছে, উঠে গেল, উঠে যাওয়ার পরে এই দেখেন কি হচ্ছে, দেখেন দেখেন দেখেন, তার মানে আমার শেয়ারটাতে কখনোই স্টপ লস পয়েন্টে আসেনি। যদি আমার নাভানা ফার্মা 54 টাকার নিচে নেমে যেত তাহলে পরে আমি শেয়ারটা থেকে বের হয়ে যেতাম স্টপ লস নিয়ে, যাইনি, আমি অপেক্ষা করছি। এটা হচ্ছে আমাদের লাইন চার্টে ডায়াগোনাল রেজিস্ট্যান্স। আর আমরা যেটা করেছিলাম ক্যান্ডেল স্টিক দিয়ে সেই ডায়াগোনাল রেজিস্ট্যান্সটা পার করতে পারিনি, দেখেন এই জায়গাতে পারি গিয়ে। সুতরাং দেখেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং ডায়াগোনাল রেজিস্ট্যান্স এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে বুঝেন এবং সে বোঝা অনুযায়ী যদি আপনি পরিকল্পনা করে ট্রেড নেন, আপনার এই ট্রেডে লস হওয়ার সম্ভাবনা খুবই কম, আর লস হলেও তা হবে একেবারেই আপনার সীমার মধ্যে। সুতরাং আপনাদের ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা কৌশল দিবেন। এই কৌশলের বাইরে গিয়ে যদি আপনারা ট্রেড করতে যান যে কোনো জায়গাতে, যে মার্কেট খুব বেড়ে যাচ্ছে, হাই হাই আমার কি হচ্ছে, আমি ব্যবসা করতে পারছি না, আমি একটা কি পচা শেয়ার নিয়ে বসে আছি, শেয়ার চেঞ্জ করি করে অন্য একটা শেয়ারে যাই, যদি এরকম করেন তাহলে পরে আপনি শুধু ছোটাছুটি করা হবে, দিন শেষে ব্যবসা হবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে নাভানা ফার্মা আমি কোথায় বিক্রি করব? নাভানা ফার্মা আমি কিছু শেয়ার বিক্রি করব 62-63 টাকা, 65 টাকার নিচে কিছু শেয়ার বিক্রি করব, কারণ এখানে একটা সাপ্লাই আছে, আর কিছু শেয়ার রেখে দেব 76 টাকা লেভেলে বিক্রি করার জন্য। আল্লাহ মালুম আমি পারবো কিনা অত ধৈর্য রাখতে, ব্যবসাটা খুবই ধৈর্যের ব্যবসা। তো আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে, সাপ্লাই বা ডিমান্ড নিয়ে এটুকুই আলোচনা করলাম। ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব এবং আপনাদেরকে আমরা ট্রেন্ড লাইন বা ডায়াগোনাল রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।